আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আইনজীবী আজকের এই সমাবেশের মূল আকর্ষণ অ্যাডভোকেট মতিউর রহমান এখন বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি অ্যাডভোকেট মতিউর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদাই উম্মতিহি আজমাইন। আজকের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, অনেক শহীদের রক্ত ঝরা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর সংগ্রামী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ জনপদের মজলুম জননেতা বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, উপস্থিত আছেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খুলনা মহানগরী জামাতের সাবেক আমির নন্দিত নেতা, খুলনা ৬ আসনে জামাত মনোনীত প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ, খুলনার সংগ্রামী জেলা আমির মাওলানা ইমরান হোসেন সহ জামাত ইসলামীর খুলনা এবং এই অঞ্চলের নেতৃবৃন্দ, আমার আত্মার আত্মীয় খুলনার সংগ্রামী শ্রদ্ধেয় মুজাহিদ ভাইরা, আমি আবার আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সত্যি আজকে আমি আবেগে উদ্বলিত এই কারণে, এটা মুন্সি আব্দুল হালিমের রক্ত ঝরা ময়দান, এটা শহীদ আমিনুল ইসলাম বিমানের রক্ত ঝরা মাঠ, এটা শহীদ আবুল কাসিমের কাঠপাঠানের রক্তস্নাত ময়দান, শেখ রহমত আলী এতিম আমানুল্লাহর রক্ত ঝরেছে এই ময়দানে। এই ময়দান আজ কথা বলছে, সেই ময়দানে দাঁড়িয়ে আজ আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একজন শহীদের কথা স্মরণ করিয়ে দিয়ে আমি মূল বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আমিরে জামাত, ওনার ফাঁসি কার্যকর করার আগে আইনজীবী হিসেবে যখন শেষ সাক্ষাতে তার সাথে গিয়েছিলাম, তিনি আমাদের সামনে 10টি পয়েন্ট বলেছিলেন এবং সেই পয়েন্টগুলো বলেছিলেন যে আমার শাহাদাতের পর এটা পত্রিকায় প্রকাশ করবে। ওনার ফাঁসি কার্যকর হওয়ার পর এই 10টি পয়েন্ট আমি লিখেছিলাম, বুকলেট আকারে বের হয়েছে এবং জাতীয় দৈনিক, সাপ্তাহিক দৈনিকে এটা প্রকাশিত হয়েছে। তার একটি পয়েন্ট ছিল আমার রক্ত, এরপরে বলছেন আমাদের রক্ত বাংলাদেশে কথা বলবে এবং পরিবর্তনের সূচনা করবে ইনশাআল্লাহ। আজকে ডাকসু নির্বাচন, শহীদ আব্দুল মালিকের পর মাওলানা মতিউর রহমান নিজামীকে 1991 সালে রক্তাক্ত করা হয়েছিল। পরম করুণাময় রব্বুল আলামিন ডাকসুতে শিবিরের নিরঙ্কুশ বিজয় দিয়েছেন। 30 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল। একটা পাখি হত্যা করা হলে তার 500 টাকা জরিমানা করা হতো, আর শিবির নেতাদেরকে গুলি করে হত্যা করা হতো, তার কোনো প্রতিবাদ করা হতো না। সেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান আল্লাহর মেহেরবানিতে আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।
প্রমাণিত হচ্ছে আগামী দিনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী দিনের বঙ্গভবন আল কোরআনের বঙ্গভবন ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকে অনেক ষড়যন্ত্রের কথাই আমাদেরকে বলতে হচ্ছে, কারণ এক শ্রেণীর টকশোজীবী যারা মিথ্যার প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করেন, তারা বলছেন এবং নেতৃবৃন্দ এখন বলা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ছাত্র শিবির পরিচয় দিয়ে বিজয় হয় নাই। আপনাদের কথা মেনে নিলাম, আপনারা যারা হেরেছেন তারা তো দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করে হেরেছেন। আপনারা আগামী দিনে দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করে হারার প্রস্তুতি গ্রহণ করুন। এইভাবে কথার ভুল ছড়িয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আজকে আমরা দলীয় এজেন্ডা নিয়ে মাঠে নামি নাই। যে 5 দফা কর্মসূচি, এটা জামাত ইসলামীর দলীয় এজেন্ডা নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের এজেন্ডা। এই এজেন্ডা যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশে আবার স্বৈরাচারের পুনরুত্থান ঘটবে। এই বাস্তব যদি বাস্তবায়ন না হয়, আবার প্রতিটা স্বৈরাচার বাংলাদেশে পুনর্বাসিত হয়ে এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ ছাত্র শিক্ষক শ্রমিক পেশাজীবী বুদ্ধিজীবী সহ আবার গণহত্যা শুরু করবে। এই পরিবেশ যেন ফিরে না আসে, এই জন্যই আমাদের 5 দফা। 5 দফার মধ্যে 1 নাম্বার দফাটি আপনারা জানেন। প্রথম দফাই হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। এটা আইনগত ভিত্তি দেওয়ার কথা আমরা বলেছি। বাংলাদেশ পরিচালনা যারা করছেন তারা 8ই আগস্ট কোন আইনের ভিত্তিতে ক্ষমতা এসেছেন? বাংলাদেশের সংবিধানের কোন আইনের কথা আপনারা দেখাইতে পারবেন না। একটি আইন আছে, বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে সরকার গঠিত হবে। যার কারণে 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী নাই, মন্ত্রিপরিষদ নাই, পার্লামেন্ট নাই, এবং বাংলাদেশে প্রায় 42 থেকে 45টির মতো সাংবিধানিক ধারা কার্যকর হয়ে গেল। এই অবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে সকল রাজনৈতিক দল একমত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং আপনারা শপথ নিয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য সংবিধানের কোথাও নাই। এটা যদি বৈধতা দিতে হয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই সরকার যত কর্মকাণ্ড করবে, কোন কর্মকাণ্ডের আইনগত ভিত্তি থাকবে না, এমনকি জাতীয় সংসদ নির্বাচনেরও আইনগত ভিত্তি থাকবে না। এই জন্যই আমরা প্রথম বাক্যই বলেছি, জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। আমাদের একটি বন্ধু রাজনৈতিক দল, ওনারা একটা টেকনিক্যাল কথা বলেছেন। টেকনিক্যাল কথা হচ্ছে, যদি আইনের কোনো উপায় থাকে তাহলে ওনারা একটা আইনগত ভিত্তি দিতে মেনে নেবেন। ওনারা জানেন না, শেখ মুজিবুর রহমানের বিদায়ের পর যখন বাংলাদেশে ক্ষমতা আসলেন মুশতাক সাহেব, এরপর সামরিক শাসন, এরপর জেনারেল জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসলেন 1977 সালে। তিনি সংবিধানে না থাকা সত্ত্বেও একটি পদ্ধতি অ্যাপ্লাই করেছিলেন, সেই পদ্ধতি হচ্ছে গণভোট। ওনারা ভুলে গেছেন, বাংলাদেশের মানুষের সামনে যদি জুলাই সনদের ভিত্তিতে গণভোট করা হয়, তাহলে এটা আইনি ভিত্তি পেয়ে যায়। আমরা খুলনার জনসমুদ্রে দাঁড়িয়ে বলতে চাই, জুলাই সনদের আইনগত ভিত্তির 2টি পদ্ধতি আছে। একটি জিয়াউর রহমান এই দুটোই করেছিলেন, একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার, আরেকটি হচ্ছে গণভোটের আয়োজন। যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এরপর নির্বাচনের ব্যবস্থা করতে হবে।